হ্যালো, ওয়েলকাম টু সলিউশন একাডেমি। আজকের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2018 জিকের অল কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের প্রথম কোশ্চেনটি দেখা যাক। তাহলে আজকে প্রথম কোশ্চেনটি বলেছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে বলেছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তাহলে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে। তাহলে এই সমুদ্রগুপ্তের ব্যাপারে, সমুদ্রগুপ্তের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের গুপ্ত সাম্রাজ্যের গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তাহলে সমুদ্রগুপ্ত কে ছিল? গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিল। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিল। তিনি ছিলেন সর্ব রাজচ্ছেত্তা উপাধিকারী একমাত্র গুপ্ত শাসক। তাহলে একমাত্র গুপ্ত শাসক সর্ব রাজচ্ছেত্তা নামে কে পরিচিত ছিল? এই সমুদ্রগুপ্ত পরিচিত ছিল। গুপ্ত বংশের শাসক প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো। তাহলে সমুদ্রগুপ্তের পিতার নাম কি? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে। যিনি চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে। আর সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। তার লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে তার বিজয় কাহিনী জানতে পারা যাচ্ছে। তাহলে সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিল, তার লেখা হরিসেন এলাহাবাদ প্রশস্তি থেকে তার বিজয় কাহিনী জানতে পারা যায়। আর সমুদ্রগুপ্ত লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিল। তাহলে সমুদ্রগুপ্ত কি নামে পরিচিত ছিল? লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিল। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফা হিয়েন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন। তাহলে কার রাজত্বকালে ফাহিয়েন ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বে এসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক এসেছিলেন? ফাহিয়েন এসেছিলেন, চীনা পরিব্রাজক। প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত, যিনি সমুদ্রগুপ্তের পিতা, তাকে তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হতে। তাহলে সমুদ্রগুপ্তের পিতাকে, প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। তাহলে এই সমুদ্রগুপ্তের পিতা প্রথম চন্দ্রগুপ্ত, তাহলে তিনি মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছিলেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত তিনি মহারাজা উপাধি ধারণ করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী দেশের সংখ্যা কটি? 5টি, 4টি, 10টি, 6টি। তাহলে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের বা ইউনাইটেড নেশনস নিরাপত্তা পরিষদে স্থায়ী দেশের সংখ্যা হলো 5টি। তাহলে এগুলি কোন কোন দেশ? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে একটা জিনিস এখান থেকে জানতে হবে যে 24শে অক্টোবর 1945 তারিখে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ গঠিত হয়। তাহলে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ কবে গঠিত হয়? 24শে অক্টোবর। 24শে অক্টোবর 1945
45 খ্রিস্টাব্দে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ গঠিত হচ্ছে। বর্তমানে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে 193টি দেশ রয়েছে। তাহলে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে কটি দেশ রয়েছে? 193টি দেশ রয়েছে। তাদের মধ্যে স্থায়ী দেশের সংখ্যা কটি? 5টি। দেশগুলি হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কম্পিউটারের প্রথম ভাষা কি? পাস্কেল, ফরট্রান, ফক্সপ্রো, কবল। তা কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্রান। ফরট্রান জন ব্যাকস দ্বারা তৈরি প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। আর আরো কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো হলো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। আর যদি বলে এই কম্পিউটার প্রথম ভাষা কবে হয়েছিল, তাহলে চার্লস ব্যাবেজ বা জন প্রথম 1833 সালে একটি স্বয়ংক্রিয় ক্যালকুলেটর বা কম্পিউটার তৈরি করেন। তাহলে 1833 সালে, 1833 খ্রিস্টাব্দে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলেছে পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? পাকিস্তান পিপলস পার্টি, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামাতে ইসলামী, তহরিক ইনসাফ। তাহলে পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী যে ছিল ইমরান খান, তার দলের নাম হলো তহরিক ইনসাফ। ইমরান খান 1966 সালে লাহোরে তহরিক ইনসাফ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। তাহলে এটি কবে, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1966 খ্রিস্টাব্দে। এবার যদি বলে পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ। মুদ্রা পাকিস্তানি রুপি। আর রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর আরিফ আলভি। প্রধানমন্ত্রী ইমরান খান। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এই পাকিস্তানের যদি বলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম লিয়াকত আলী। নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? মানবদেহের পক্ষে উপকারী। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেল্লা। তাহলে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী। ল্যাক্টোব্যাসিলাস খাদ্যের ভাঙন পুষ্টি শোষণে সাহায্য করে। তাহলে কয়েকটি উপকারী ব্যাকটেরিয়ার সম্বন্ধে জানা যাক। উপকারী ব্যাকটেরিয়া আইজোব্যাক্টার ও ক্লস্ট্রিডিয়াম। এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে মাটিকে উর্বর করে। অপকারী ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি। এই ভিব্রিও কলেরি কলেরা রোগ, কলেরা সৃষ্টি করে। সালমোনেলা টাইফি টাইফয়েড রোগ সৃষ্টি করে। টাইফয়েড রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস বলে। এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ও ধ্বংস করে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে প্রথম বিশ্বকাপ
কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1950, 1958, 1930, 1924। তা প্রথম বিশ্বকাপ হয়েছিল 1930 সালে। প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। বিশ্বের প্রথম ফুটবল ক্লাব শেফিল্ড ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত ছিল ইংল্যান্ডে 1857 সালে। ব্রিটিশরা 1848 সালে ভারতে ফুটবল খেলা শুরু করে। ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম ছিল ডালহৌসি ক্লাব। ফুটবলের শীর্ষ সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা 7টি দেশ দ্বারা 21 মে 1904 তারিখে গঠিত হয়। তাহলে ফিফা কবে গঠিত হচ্ছে? এই ফিফা গঠিত হচ্ছে 21 মে 1904 সালে। ফিফার সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। তাহলে এক নজরে ফিফা ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে জানা যাক। তাহলে লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে এটা কত সালে হয়েছিল? 2022 সালে। এই ফিফা বিশ্বকাপ 2022 সালে জিতেছিল কোন দেশ বা কোন টিম? আর্জেন্টিনা জিতেছিল, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর রানার্স আপ সেকেন্ড হয়েছিল কি? ফ্রান্স। আর হোস্ট কান্ট্রি কোন দেশে হয়েছিল? কাতারে হয়েছিল। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ফ্রান্স। লিওনেল মেসি, যিনি আর্জেন্টিনার একজন খেলোয়াড়, তিনি জিতেছেন গোল্ডেন বল পুরস্কার। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে তিনি দুবার গোল্ডেন বল পাওয়ার রেকর্ড করলেন তিনি। তাহলে প্রথমবারের জন্য দুবার গোল্ডেন বল কে জিতেছেন? আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি। আর বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তিনি মোট 8টি গোল করে গোল্ডেন বুট জেতেন। এই কিলিয়ান এমবাপে তিনি একজন ফ্রান্সের খেলোয়াড়। কিলিয়ান এমবাপে তিনি সেই ফাইনালের হ্যাটট্রিক করেছিলেন এবং তিনি পুরো ম্যাচে পুরো সিজনটাতে 8টি গোল করেছিলেন। তিনি গোল্ডেন বুট পেয়েছিলেন। আর গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ। তাহলে কিলিয়ান এমবাপে ইনি একজন ফ্রান্সের প্লেয়ার। তাহলে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ পান সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার। তাহলে আর্জেন্টিনার একজন খেলোয়াড় তিনি এনজো ফার্নান্ডেজ, তিনি পান তরুণ প্লেয়ারের পুরস্কার। 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এই ফিফা ওয়ার্ল্ড কাপ এটি প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। এর আগে হয়েছিল 2022, এবার হবে 2026 সালে। তা এটা কোন দেশে হবে? কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সাইমন কমিশন, ওয়াবেল পরিকল্পনা, কিপস মিশন। তাহলে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী। ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালে মার্চ মাসে এটি ভারতে আসে 1946 সালে মার্চ মাসে। আর 1946 সালে 1946 সালে মার্চ মাসে ভারতে আসে। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসে। ক্যাবিনেট মিশনের সদস্যগণ স্যার প্যাথিক লরেন্স, ইনি ছিলেন প্রধান পদাধিকারী বা এই কমিটির হেড। আর স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার ছিল। তাহলে ক্যাবিনেট মিশনের সদস্যগণ এই 3 জনের মধ্যে একজন ছিল স্যার প্যাথিক লরেন্স, ইনি ছিলেন এই ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী। আর স্ট্যাফোর্ড ক্রিপস ও এভি আলেকজান্ডার। আর 1946 সালে 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় দিল্লির কনস্টিটিউশন হলে। তাহলে গণপরিষদের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দিল্লির কনস্টিটিউশন হলে। কত সালে? 1946 সালে 9 ডিসেম্বর। এবং এই দিনই সংবিধান রচনার কাজ শুরু হচ্ছে। এবং এই দিন থেকে 1946 সালে 9 ডিসেম্বর থেকে সংবিধান রচনার কাজ শুরু হচ্ছে। সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। তাহলে এই সচ্চিদানন্দ সিনহা, যিনি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে
তাকে প্রথম অস্থায়ী সভাপতি করা হচ্ছে, গণপরিষদের অস্থায়ী সভাপতি। তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? সচ্চিদানন্দ সিনহা। কবে হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর। ঠিক তার দুদিন পর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি করা হচ্ছে। 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। তাহলে যদি বলে গণপরিষদের অস্থায়ী সভাপতির নাম কি, তাহলে সচ্চিদানন্দ সিনহা। যদি বলে গণপরিষদের স্থায়ী সভাপতি, প্রথম স্থায়ী সভাপতির নাম কি, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যদি বলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে, তাহলে সচ্চিদানন্দ সিনহা। কবে হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর। আর ঠিক তার দুদিন পর 1946 সালের 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি করা হচ্ছে। কবে? 1946 সালের 11ই ডিসেম্বর। 1946 সালের 11ই ডিসেম্বরে। আর 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসেছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো বিন্ধ্য, আরাবল্লী, নীলগিরি, হিমালয়। তা ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী। বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের মধ্যে একটি আরাবল্লী। তাহলে প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতমালা। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতমালা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। বিন্ধ্য পর্বত এক প্রকারের স্তূপ পর্বত। তাহলে বিন্ধ্য পর্বত এক প্রকারের কিরকম পর্বত? স্তূপ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম সদ্ভাবনা শিখর বা গুডউইল পিক। তাহলে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সদ্ভাবনা শিখর বা গুডউইল পিক। উত্তর ও দক্ষিণ ভারতের জলাভিভাজিকা বলে বিন্ধ্য পর্বতকে। তাহলে উত্তর ও দক্ষিণ ভারতের জলাভিভাজিকা কাকে বলে? বিন্ধ্য পর্বতকে বলে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদা বেতা। তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ম্যাগলেভ, চিতাবাঘ, বুলেট ট্রেন, জাহাজ। তা জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। আর নটিক্যাল মাইলটা এটি পৃথিবী গ্রহের পরিধির ভিত্তিতেও পরিমাপ করা হয়। নটিক্যাল মাইল প্রতি ঘন্টা এককটি জাহাজের গতিবেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এক নটিক্যাল মাইল ইজিক্যাল টু 1852 মিটার। তাহলে এক নটিক্যাল মাইল ইজিক্যাল টু 1852 মিটার। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? কাঠবিড়ালি, একশৃঙ্গ গন্ডার, চড়ুই পাখি, মেছো বিড়াল। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক হলো কোন প্রাণী? কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীকগুলি জেনে নেওয়া যাক। স্টেট অ্যানিম্যাল যদি বলে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। স্টেট ফ্লাওয়ার শিউলি। স্টেট ট্রি ছাতিম। স্টেট বার্ড সাদা বুক বুক মাছরাঙা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মিত করেছিলেন? বিহার, দক্ষিণাত্য, বাংলা, গুজরাট। তাহলে গুজরাটের বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মিত করেছিলেন কে? আকবর। আকবরের সময়কালে স্থাপত্যের উন্নতি ঘটেছিল।
ফতেপুর সিক্রিতে আকবর 1601 সালে গুজরাট বিজয়ের স্মরণে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। তাহলে ফতেপুর সিক্রিতে 1601 সালে গুজরাট বিজয়ের স্মরণে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। 1571 থেকে 1585 অব্দি ফতেপুর সিক্রি ছিল মুঘলদের রাজধানী। তাহলে মুঘলদের রাজধানী ফতেপুর সিক্রি কত সাল থেকে কত সাল ছিল? 1571 থেকে 1585 সাল অব্দি। আকবরনামা ও আইনি আকবরী লিখেছেন আবুল ফজল। তাহলে আইনি আকবরনামা এবং আইনি আকবরী কে লিখেছেন? আবুল ফজল। দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর প্রবর্তন করেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? তার স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর। স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার 2023-এ ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল সুরাট ও ইন্দোর। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে অর্ধেক দিন এগিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়, একদিন এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়। তাহলে কোনটি হয়? যখন একটা জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করছে তাহলে সে একদিন এগিয়ে যাচ্ছে, আর যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে তাহলে একদিন পিছিয়ে যাচ্ছে। এখানে কি বলেছে? এখানে বলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে সে একদিন এগিয়ে যাচ্ছে। তাহলে যখনই বলবে একটা আন্তর্জাতিক রেখা, যখন আন্তর্জাতিক রেখাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যাচ্ছে। জাহাজ বা প্লেনে করে পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধ গেলে একদিন কমিয়ে নিতে হয়, এবং পশ্চিম গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। মনে রাখবে সময় কিন্তু এক থাকবে, শুধু তারিখের পরিবর্তন হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, উমেশ চন্দ্র দত্ত, জন ক্যারি। তা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। নীলদর্পণ নাটকের ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনার জন্য সবচেয়ে বেশি পরিচিত। এখান থেকে আরেকটা জিনিস জেনে নিতে পারো, বন্দে মাতরম কে গেয়েছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র। তা পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা এবং বাংলার প্রথম নির্বাচিত রাজা। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। তিনি ছিলেন বাংলার প্রথম নির্বাচিত রাজা। ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা এবং গোপালের পুত্র। তাহলে গোপালের পুত্রের নাম কি? তিনি ছিলেন ধর্মপাল, যে পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। প্রথম মহিপালকে বলা হয় পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। তাহলে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপালকে।
রামপাল কৈবত্র বিদ্রোহ দমন করেছিলেন, তাহলে কৈবত্র বিদ্রোহ কে দমন করেছিলেন? রামপাল। তাহলে গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা এবং বাংলার প্রথম নির্বাচিত রাজা। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা এবং বাংলার প্রথম নির্বাচিত রাজা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। টেলিভিশনের আবিষ্কারককে? জে.এল. বেয়ার, জন নেপিয়ার, সোলেস। তাহলে টেলিভিশনের আবিষ্কারক ছিলেন জে.এল. বেয়ার্ড। কম্পিউটারকে আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। মোবাইল মার্টিন কুপার। টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল। রেডিও মার্কনি। এরোপ্লেন রাইট বার্ডস। তাহলে টেলিভিশনের আবিষ্কারকের নাম কি? জে.এল. বেয়ার্ড। কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ। মোবাইলের মার্টিন কুপার। টেলিফোনের আলেকজান্ডার গ্রাহাম বেল। রেডিও মার্কনি। এরোপ্লেন রাইট ব্রাদার্স। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কাপড় কাচার সোডা হলো ওয়াশিং সোডা হলো কি? সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম, কার্বনেট সোডিয়াম। তাহলে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট হলো কাপড় কাচার সোডা। হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, CaCO3, CaCO3। চুনা পাথর। সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। বেকিং সোডা, সোডিয়াম ক্লোরাইড, NaCl। খাদ্য লবণ, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2, কলিচুন। জিঙ্ক অক্সাইড, জেডেনও, দার্শনিকের উল। নাইট্রাস অক্সাইড, N2O, লাফিং গ্যাস। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? টি, পেনাল্টি কর্নার, সিলি পয়েন্ট, স্ল্যাচ। তাহলে ক্রিকেট খেলায় সিলি পয়েন্ট শব্দটি ব্যবহৃত হয়। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দ: পিচ, উইকেট, বোলিং, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, বাইরান, লেগ বাইরান, নো বল, ওয়াইড বল, রান আউট, LBW, বোল্ট আউট, কট আউট, স্টাম্প আউট, হিট উইকেট আউট, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, মেডেন ওভার, টাইম, আম্পায়ার, স্পিনার, স্লিপ, গুগলি, স্লিমিট অফ, স্টেট ড্রাইভ, ফাইন লেগ, রান রেট, কভার ড্রাইভ, গালি পয়েন্ট, রিভার্স সুইপ, স্কোয়ার লেগ। এগুলি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এগুলি সব ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দ হলো এগুলো। তাহলে বলেছে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? হেলসিঙ্কি, জাগ্রেব, লাপাচ, তিরানা। তাহলে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম জাগ্রেব। মুদ্রা পুনা। তাহলে হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী, তিরানা আলবেনিয়ার রাজধানী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে হুতুম প্যাঁচা নামে পরিচিত ছিল কালীপ্রসন্ন সিংহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে পরিচিত ছিলেন। কাজী নজরুল ইসলাম ধূমকেতু বা ব্যাঙাচি নামে পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে পরিচিত ছিলেন। বিনয় মুখোপাধ্যায় যাযাবর নামে পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ নামে পরিচিত ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নামে পরিচিত ছিলেন। বিমল ঘোষ মৌমাছি নামে পরিচিত ছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা নামে পরিচিত ছিলেন। অখিল নিয়োগী স্বপন বুড়ো নামে পরিচিত ছিলেন। প্রমোদ চৌধুরী বীরবল নামে পরিচিত ছিলেন। সমরেশ বসু কালকুট বা ভ্রমণ নামে পরিচিত ছিলেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে পরিচিত ছিলেন। নিহার রঞ্জন গুপ্ত বানভট্ট নামে পরিচিত ছিলেন। প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত ছিলেন। মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর নামে পরিচিত ছিলেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নামে পরিচিত ছিলেন।
তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব সাগর, হিমালয়, ভারত মহাসাগর। তাহলে এই দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় অবস্থিত। ভারত 1981 সালে আন্টার্কটিকা অভিযান শুরু করে। এখনো পর্যন্ত আন্টার্কটিকায় 3টি স্থায়ী গবেষণা কেন্দ্র করা হয়েছে, যার নাম দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। আজ অবধি ভারতে আন্টার্কটিকায় 2টি কার্যকারী গবেষণা কেন্দ্র রয়েছে, যার নাম মৈত্রী এবং ভারতী। আর 1989 সালে ভারতের দ্বিতীয় বেস মৈত্রীও চালু করা হয়। তাহলে ভারতের দ্বিতীয় বেস এই মৈত্রী মৈত্রী কবে চালু করা হয়? 1989 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে বেনজোইক অ্যাসিড এটি খাদ্য সংরক্ষণের জন্য বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এর সংকেত কি? C6H5COOH। বেনজোইক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। টার্টারিক অ্যাসিড C4H6O6। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পদ্মনাভন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিঙ্গালি ভেঙ্কাইয়া, অ্যানি বেসান্ট। তাহলে পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দে উপন্যাসটি রচনা করেন। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। আর 1947 সালে 22 জুলাই ভারতের গণপরিষদের দ্বারা জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছিল, আর নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। আর গণপরিষদ কর্তৃক যে আমাদের ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? 1947 সালে। 1947 সালে 22 জুলাই। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে এটা বলেছে 38তম প্যারালাল বিভক্ত করে ভারত ও নেপাল, ভারত ও পাকিস্তান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও কাম্পুচিয়া। তাহলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে 38তম প্যারালাল। 38তম প্যারালাল বিভক্ত করেছে 38তম প্যারালাল বিভক্ত করেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। এবার যদি বলে র্যাট ক্লিপ লাইন ভারত ও পাকিস্তান। ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমান্ত নির্ধারণকারী লাইন। ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা নির্ধারণ করেন। হিন্ডেনবুর্গ লাইন জার্মানি এবং পোল্যান্ডকে বিভক্ত করে। 17তম প্যারালাল উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সীমানা নির্ধারণ করে। আর 49তম প্যারালাল লাইন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। 49তম প্যারালাল লাইন এটি কাদের মধ্যে সীমানা নির্ধারণ করে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। 49তম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে রাশিয়ার মুদ্রার নাম কি? ইউরো, কিনা, রিয়াল, রুবেল। তাহলে রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল।
রাশিয়ার রাজধানী কোথায়? রাশিয়ার রাজধানী হলো মস্কোতে। আর মুদ্রার নাম রুবেল। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রুশ বিপ্লব 1917 সালে সংগঠিত হয়েছিল। তাহলে রুশ বিপ্লব কবে সংগঠিত হয়েছিল? 1917 সালে। 1917 সালে রুশ বিপ্লব। 1917 সালে 1917 সালে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল। রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল। ইউরো মুদ্রার প্রতীক, তাহলে ইউরো মুদ্রার প্রতীক ই। ব্যাংক কোড ইউর হলো ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। রিয়াল ওমান, কাম্বোডিয়া, কাতার, সৌদি আরব, ইয়েমেন এর মুদ্রা। রিয়াল ওমান, কাম্বোডিয়া, কাতার, সৌদি আরব, ইয়েমেন এর মুদ্রা। যেমন সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল, কাম্বোডিয়ার মুদ্রা হলো কাম্বোডিয়ান রিয়াল। হাইড্রোপোনক্সি কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেনের হাইড্রোজেনের সাথে যুক্ত। বংশ পরস্পরা, মাটি ছাড়া গাছের প্রতিপালন, জল। তা হাইড্রোপোনক্সি কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত। হাইড্রোপোনক্সি একটি ল্যাটিন শব্দ যার অর্থ জল নিয়ে কাজ। আর এখানে হাইড্রোপোনিক্সি ছাড়া কথাটি মাটি ছাড়া জলের প্রতিপালন, মাটি ছাড়া জলের প্রতিপালনের সাথে যুক্ত। হাইড্রোপোনিক্সি হর্টিকালচারের একটি পদ্ধতি যেখানে জল ভিত্তিক খনিজ পুষ্টি দ্রবণ ব্যবহার করে মাটি ছাড়াই গাছ এবং ফসল জন্মায়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বাংলায়, এটা বলেছে বাংলায় প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? বাঁকুড়া, হুগলি, বারাসাত, কলকাতা। তাহলে বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? হুগলিতে স্থাপিত হয়েছিল। ভারতবর্ষের প্রথম ছাপাখানা প্রচলন করে পর্তুগিজরা। তাহলে ভারতবর্ষের প্রথম ছাপাখানা প্রচলন কারা করে? পর্তুগিজরা করে। 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স বাংলা ছাপা অক্ষর তৈরি করলে হ্যালহেডের বাংলা ব্যাকরণটি এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রথম ছাপা হয়। তাহলে প্রথম মুদ্রণ যন্ত্রটি বাংলার হুগলিতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1816 সালে মার্কুইস অফ হেস্টিংস, বাটারওয়াট, বেইলি, উইলিয়াম কেরি এবং অন্যদের সহায়তায় কলকাতা বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্রটি 1778 সালে হুগলিতে মি অ্যান্ড্রুস এটি প্রতিষ্ঠা করেন। 1778 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বোস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, সূর্য সেন। তাহলে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ পার্টি গঠন করেছিলেন। তাহলে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু প্রথম স্বরাজ পার্টি গঠন করেছিলেন কত সালে? 1942 সালে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1942 সালে মার্চ মাসে টোকিওতে ভারতের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। ব্যাংকক সম্মেলনে রাসবিহারী বসু লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু 1939 সালে। আর সূর্য সেন 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত ছিলেন। আর
ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠা করেছেন সূর্য সেন। তাহলে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। মেডিকেল কলেজ কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়? 1840, 1857, 1823, 1835। তাহলে কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1835 সালে মেডিকেল কলেজ বেঙ্গল নামে উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল এর নাম কি? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক হিসাবে পরিচিত ছিলেন। তাহলে ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক হিসাবে কে পরিচিত? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। রোহিং এবং পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? তিব্বত, ফিলিপিন্স, ভুটান, মায়ানমার। তাহলে রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী ছিল। রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী। তাহলে রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? মায়ানমারের। রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী। এই রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পথের পাঁচালী রচয়িতা কি? আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়। তাহলে পথের পাঁচালী রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী হলো একটি প্রখ্যাত পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য 1976 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ পান আশাপূর্ণা দেবী। তাহলে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ কে পাচ্ছে? আশাপূর্ণা দেবী। কত সালে? কোন উপন্যাসের জন্য? প্রথম প্রতিশ্রুতির জন্য 1976 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী। তার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য 1976 সালে। 1976 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ পান আশাপূর্ণা দেবী। ঋজুদা চরিত্রের ষষ্ঠ হলেন বুদ্ধদেব গুহ। আর ঋজুদা চরিত্রের ষষ্ঠ হলেন বুদ্ধদেব গুহ। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় 1955 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হয়। আর পথের পাঁচালী এটি 1929 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে দিল্লির প্রাচীন নাম কি ছিল? গয়া, অযোধ্যা, ইন্দ্রপ্রস্থ, পাটুলি। তাহলে দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। অযোধ্যা সরয়ূ নদীর তীরে অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আত্মীয় সভার প্রতিষ্ঠাটাকে? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। তাহলে আত্মীয় সভার প্রতিষ্ঠাটাকে? রাজা রামমোহন রায়। আর্য সমাজ প্রতিষ্ঠাটা কে করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? উইলিয়াম জোন্স। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাটা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেন? রাজা রামমোহন রায়। সত্যশোধক সভা প্রতিষ্ঠা কে করেন? জ্যোতিবা ফুলে। আর আত্মীয় সভা 1814 সালে রাজা রামমোহন রায়
আত্মীয় সভা গঠন করেছিলেন। তাহলে আত্মীয় সভা 1814 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা। তাহলে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেনের। নোবেল পুরস্কার 1901 সালে প্রবর্তিত হয়, একটি আন্তর্জাতিক পুরস্কার। তাহলে নোবেল পুরস্কার কত সালে প্রবর্তিত হয়েছে? 1901 সালে। উনিশশো এক সালে প্রথম পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এবং 1969 অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। তাহলে যখন 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, তখন কিসে কিসে দেওয়া হতো? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতো। কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? 1969 সালে। সমস্ত ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করার দায়িত্বে থাকেন সুইডিশ নোবেল কমিটি, কিন্তু শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এই সব ক্ষেত্রে নোবেল পুরস্কার কারা প্রদান করে থাকে? সুইডিশ নোবেল কমিটি। কিন্তু শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে থাকে নরওয়েজিয়ান নোবেল কমিটি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সিটি অফ প্যালেস কাকে বলা হয়? দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, কলকাতা। তাহলে সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটি সিটি অফ জয় এবং সিটি অফ প্যালেস নামেও পরিচিত। হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে যমজ শহর বলা হয়, যা হুসেন সাগর দ্বারা সংযুক্ত। তাহলে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে যমজ শহর বলা হয়, যা হুসেন সাগর হ্রদ দ্বারা সংযুক্ত। হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী। জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী। জয়পুরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। 2019 সালে জয়পুরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। কিন্তু মনে রাখবে, ভারতের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী শহর ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হলো আহমেদাবাদ এর গুজরাটের আহমেদাবাদ। তাহলে জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী। জয়পুরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। 2019 সালে জয়পুরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। কিন্তু মনে রাখবে, ভারতের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী শহর বা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হলো গুজরাটের আহমেদাবাদ শহর। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? কর্ণাটক, আসাম, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ। তাহলে ভারতীয় সংবিধানের 35A ধারা এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কযুক্ত। 2019 সালে 31 অক্টোবর থেকে পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্য দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হিসাবে পুনর্গঠিত হয়েছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে 2018 সালের শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হয়? দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, অস্ট্রেলিয়া। তাহলে 2018 সালের শীতকালীন অলিম্পিক এটি দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় ছিল? টোকিও, জাপানের। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছিল? প্যারিসের, ফ্রান্সে। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে? লস অ্যাঞ্জেলেসে। 2032 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে? ব্রিসবেনে। তাহলে 2020 সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল, এটা কোথায় হয়েছিল? টোকিও, জাপানের টোকিওতে হয়েছিল। আর 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছিল? ফ্রান্সের
প্যারিসে হয়েছিল। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিসে। আর 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল লস এঞ্জেলেসে। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক লস এঞ্জেলেস, লস এঞ্জেলেস 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে। 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে? ব্রিসবেনে হবে 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে ব্রিসবেনে। 2032 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিকটা হবে সেটা কোথায় হবে? ব্রিসবেনে হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে, এটা বলেছে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন পুরস্কার, কালিদাস সম্মান, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার। তাহলে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্রোণাচার্য পুরস্কার। এটি সর্বপ্রথম দেওয়া হয়েছিল 1986 সালে। এটি তাহলে সর্বপ্রথম কবে দেওয়া হয়েছিল? 1986 সালে। ক্রীড়া ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি ও পুরস্কৃত করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়। জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় 29 আগস্ট। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে 29 আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে এটি বলেছে লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধান সংকলন, প্রাচীন দেহাবশেষ অনুসরণ, অলংকারিক লিখন। তাহলে লেক্সিকোগ্রাফি কথাটি অভিধান সংকলনের সাথে যুক্ত। লেক্সিকোগ্রাফিতে নিবেদিত একজন ব্যক্তিকে লেক্সিওগ্রাফার বলে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে এটি বলেছে নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সূর্যমুখী, মটরশুঁটি, জোয়ার, আলু। তাহলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মটরশুঁটি। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের আবর্তে অবস্থিত রাইবোজিয়াম ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে সংবদ্ধ করে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? যোগী আদিত্যনাথ, ওয়াই সি দেবেশ্বর, প্রণব মুখার্জি, সোনাম ওয়াংচুক। তাহলে সোনাম ওয়াংচুক 2018 সালে ভারতীয় 2018 সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন। র্যামন ম্যাগসেসে পুরস্কারটি এশিয়ান নোবেল পুরস্কার হিসাবে বিবেচনা করা হয়। তাহলে এশিয়ান নোবেল পুরস্কার হিসাবে কোনটিকে বিবেচনা করা হয়? র্যামন ম্যাগসেসে পুরস্কার। 2018 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন দুজন ভারতীয়, তারা হলেন সোনাম ওয়াংচুক। 3 ইডিয়টসের ফুংসুক ওয়াংডুর বাস্তব চরিত্র সোনাম ওয়াংচুক ও ভরত ভাটওয়ানি। তাহলে সোনাম ওয়াংচুক ও ভরত ভাটওয়ানি, সোনাম ওয়াংচুক ও ভরত ভাটওয়ানি 2018 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। 2018 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার কারা পেয়েছিলেন? সোনাম ওয়াংচুক ও ভরত ভাটওয়ানি, সোনাম ওয়াংচুক ও ভরত ভাটওয়ানি। র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? বিনোবা ভাবে। 2023 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন আসামের চিকিৎসক রবি কান্নন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে গারবা, এটা বলেছে গারবা নিচের প্রচলন কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়। তাহলে গুজরাট রাজ্যে দেখা যায়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন জানানো। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো নটঙ্কি, চারকুলা, কাজরি, রাসলীলা। ছত্তিশগড়ের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো রাউত, পান্থি, পাণ্ডবনী, বেদামতি। গুজরাটের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো গরবা, টিপ্পানি, ডান্ডিয়া রাস। রাজস্থানের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো কালবেলিয়া, ঘুমর, চারি, কাঠপুতলি, ভাওয়াই, গেইট, তেতারি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? সিওএমইউ, মটোম্যান, এফএএন,
ইউসি ব্রাভো। তাহলে ভারতের শিল্পের জন্য প্রথম রোবট ব্রাভো। ভারতের শিল্পের জন্য প্রথম রোবট হলো ব্রাভো। ভারতে শিল্পের জন্য প্রথম নির্মিত রোবট হলো ব্রাভো। ব্রাভো। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, প্লুটো, বুধ, নেপচুন। তাহলে আমাদের বর্তমানে ভারতের সৌরজগতের শীতলতম গ্রহ হলো নেপচুন। কিন্তু মনে রাখবে আমাদের সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হলো ইউরেনাস, কিন্তু এখানে ইউরেনাস অপশনে নেই, তাই জন্য এখানে নেপচুন উত্তর হবে। বৃহস্পতি সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের পঞ্চম গ্রহ ও আকৃতি অনুসারে সৌরজগতের বৃহত্তম গ্রহ। 2006 সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়। বামন গ্রহের সংখ্যা হলো 5টি, এগুলি হলো সেরেস, এরিস, হাউমিয়া, মাকে প্লুটো। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের প্রথম গ্রহ বুধ ও সৌরজগতের আকারে সবচেয়ে ছোট ও দ্রুততম গ্রহ নেপচুন। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের অষ্টম গ্রহ ও সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। মনে রেখো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো শুক্র। কিন্তু এখানে মনে রাখবে নেপচুন সবচেয়ে শীতলতম গ্রহ নয়, সবচেয়ে শীতলতম গ্রহ হলো ইউরেনাস, কিন্তু ইউরেনাস এখানে অপশানে নেই বলে তাই জন্য এখানে নেপচুন হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে এটা বলেছে কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন? বীরেন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, ক্ষুদিরাম বসু, পুনিল বিহারী দাস। তাহলে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস 1905 সালে। আর যদি বলে অনুশীলন সমিতি প্রতিষ্ঠাকে করেছিলেন তাহলে প্রমথনাথ মিত্র। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? লোকপাল, অর্থ কমিশন, লোকায়ুক্ত, নীতি আয়োগ। তাহলে যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? নীতি আয়োগ কাজ করছে, এবং নীতি আয়োগটি প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। নীতি আয়োগের পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগ স্থাপিত হয় 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের চেয়ারপারসন নরেন্দ্র মোদী। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণ্যম। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? 1942, 1943, 1941, 1940। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে দেশত্যাগ করেছিলেন। উনিশশো একচল্লিশ সালে 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্হিত হন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে অজন্তা গুহাগুলি কোন সময়কার? গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, পাল বংশ, মৌর্য বংশ। তাহলে অজন্তার গুহাগুলি গুপ্ত বংশ সময়কার। অজন্তার গুহা মহারাষ্ট্রে অবস্থিত। 1983 সাল থেকে এই স্থানটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? ভোল্ট, ফ্লাক্স, নিউটন, জুল। তাহলে তাপ পরিমাপের একক হলো কোনটি? জুল। জুল হলো শক্তি বা কার্যের একক, অথবা শক্তি বা কার্যের এসআই একক। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ক্ষমতার একক ওয়াট বা কিলোওয়াট। কম্পাঙ্কের একক হার্জ। বলের একক নিউটন। 1 নিউটন
সমান সমান 10⁵ টাইম। কোণের একক রেডিয়ান, চাপের একক পাস্কাল, ধারত্বের একক ফ্যারেড, তড়িৎ বিভব বা বিভব প্রভেদের একক ভোল্ট। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে 1925 সালে, 1928 সালে, এটা হবে 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? বিটল ভাই প্যাটেল, মহাদেব দেশাই, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে 1928 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের নেতা। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে ভারতের লৌহ মানব বলা হয়। গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার উঁচু মূর্তি। থ্যাংক ইউ। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও।